এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমি 2025 WBSSC গ্রুপ ডি এবং গ্রুপ সি সংক্রান্ত যে পরীক্ষা রয়েছে সামনে, সেখানে যে জিকে এবং ম্যাথ যে টাইপের আসতে পারে সেই রিলেটেড আমরা একটা ম্যাথের সেট এবং জিকে সেট মিলিয়ে নিয়েছি। আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ওপর। এছাড়াও অন্যান্য ক্লাস দেওয়া রয়েছে, যেগুলো আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে, পাশাপাশি যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে তোমাদের সাহায্য করবে। প্রথম যে কোশ্চেন জিকের সেটি হলো, হরপ্পার কোন অঞ্চলে ধান চাষের সাথে যুক্ত? অপশনে রয়েছে অপশন এ লোথাল, অপশন বি কালীবাঙ্গাল, অপশন সি রোপার, অপশন ডি কোর্দিজি। এর সঠিক উত্তর হবে অপশন এ লোথাল। লোথাল একটা বন্দর, যেটা যাকে ডকইয়ার্ড, একমাত্র ডকইয়ার্ড দেখতে পাওয়া যায় এখানেই, লোথাল। এটা একটা হরপ্পান সাইট। হরপ্পার একাধিক সাইট রয়েছে। এই যে লোথাল, এটা গুজরাটে অবস্থান করেছে, এটা গুজরাটে অবস্থিত। এই লোথালে ধান চাষের জন্য বিখ্যাত। এই যে কালীবাঙ্গাল, এটা একটা হরপ্পান সাইট। এই কালীবাঙ্গা সাইটটা রাজস্থানে রয়েছে। রোপার, এটা পাঞ্জাবে রয়েছে। পাঞ্জাবি সুতলেজ নদীর তীরে এই রোপার সাইটটি অবস্থিত। বিখ্যাত বই দি ডটার অফ দি ইস্ট কে লিখেছিলেন? এই বইটি লিখেছিলেন বেনজির ভুট্টো। তিনি পাকিস্তানের ফার্স্ট ওমেন পিএম ছিলেন, ওমেন প্রাইম মিনিস্টার ছিলেন। তার লেখা বই দ্য ডটার অফ দি ইস্ট। তাসলিমা নাসরিন বিখ্যাত বাংলাদেশী লেখিকা, তার বিখ্যাত বই লজ্জা। অরুন্ধতী রয় একজন বিখ্যাত লেখিকা, তার বই দ্য গড অফ স্মল থিংস, গড অফ স্মল থিংস। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, একাধিক বই লিখেছিলেন। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। সিবিএসসি এর সম্পূর্ণ রূপ কি? সিবিএসসি সম্পূর্ণ হলো সেন্ট্রাল ব্যুরো অফ সেকেন্ডারি এডুকেশন, না সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, না সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এলিজিবিলিটি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তাহলে অপশন ডি হবে এর সঠিক উত্তর। এর হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত। টিপ্পনী কোথাকার নৃত্য? টিপ্পনী একটা গুজরাটের নৃত্য। জাতীয় দুগ্ধ গবেষণাগার কোথায় অবস্থিত? কার্নালে অবস্থিত, যা হরিয়ানায় অবস্থিত। হরিয়ানায় অবস্থিত। এখানে দুগ্ধ রিসার্চ সেন্টার রয়েছে। এছাড়াও তোমরা জেনে থাকবে, পরীক্ষায় জিজ্ঞেস করে গুজরাটের যে আনন্দ রয়েছে, তার দুগ্ধ উৎপাদনের জন্য বিখ্যাত। আনন্দে রয়েছে আমুলের বিখ্যাত আমুল দুগ্ধ কোম্পানি, তার ফ্যাক্টরি উৎপাদিত হয়েছিল। এবং এই যে দুগ্ধ বিপ্লব যাকে আমরা বলি, দুগ্ধ বিপ্লবকে বলা হয় অপারেশন ফ্লাড। দুগ্ধ বিপ্লব, অপারেশন ফ্লাড নামে পরিচিত। পরীক্ষা এটা জিজ্ঞেস করে দুগ্ধ বিপ্লবের অপর নাম কি? অপারেশন ফ্লাড। আর এছাড়াও বলা হয় দুগ্ধ বিপ্লবের অপর নাম কি? হোয়াইট রিভলিউশন। হোয়াইট রিভলিউশন। এই দুগ্ধ বিপ্লব ঘটানো হয়েছিল এই গুজরাটের আমলে। সেই সময় ডক্টর ভার্গিস কুয়ারিন তার বিশেষ রোল ছিল। এই জন্য ভারতের দুগ্ধ বিপ্লবের জনক তাকেই বলা হয়। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া বইটির লেখক কে? এটি লিখেছিলেন নীরজ সি চৌধুরী। চার্লস ডিকেন্সের বিখ্যাত বই অলিভার টুইস্ট। অলিভার টুইস্ট। জন রাস্কিনের বিখ্যাত বই আনটু দি লাস্ট। টি.এস. এলিয়টের এ মার্ডার ইন ক্যাথেড্রাল। এ মার্ডার ইন ক্যাথেড্রাল।
আর অলিভার টুইস্ট, আর আরো তার বিখ্যাত হচ্ছে ডেভিড কপারফিল্ড, এটাও জিজ্ঞেস করেন পরীক্ষায়। ডেভিড কপারফিল্ড, চার্লস ডিকেন্সের বিখ্যাত বই। দ্য ওয়াস্টল্যান্ড, এই বইটাও তিনি লিখেছিলেন, নিরস্থির চৌধুরী। দ্য ওয়াস্টল্যান্ড এবং এ মার্ডার ইন ক্যাথাড্রেল। নেক্সট কোশ্চেন, ব্যোমকেশ চরিত্রটির স্রষ্টা কে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ ছাড়াও আমরা জানি সত্যবতী, এগুলো ক্যারেক্টার তৈরি করেছিলেন অজিত। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, পরশুরাম। সত্যজিৎ রায় পথের পাঁচালী সিনেমার জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য কি অস্কার পুরস্কার বিজয়ী হয়েছিলেন? বিভূতিভূষণের বিখ্যাত পথের পাঁচালী, এই পথের পাঁচালীকেই সিনেমা করা হয়েছিল, করেছিলেন সত্যজিৎ রায়, পথের পাঁচালী। আরণ্যক, চাঁদের পাহাড়, চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? অপশন এ নেপাল, অপশন বি ভুটান, অপশন সি সিকিম, অপশন ডি বাংলাদেশ। এর সঠিক উত্তর অপশন বি ভুটান। চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি ভুটানে অবস্থিত। ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প হলো সিদ্রাপাং। জলবিদ্যুৎ প্রকল্প হলো সিদ্রাপাং। দার্জিলিং। ভারতের প্রাচীনতম তৈল শোধনাগারটি হলো কি? সঠিক উত্তর অপশন এ ডিগবয়। আর যদি বলে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার বর্তমানে, সেটা জামনগরে রয়েছে বৃহত্তম তৈল শোধনাগার ভারতের, এটি রয়েছে জামনগর। রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা কোন ধারাতে রয়েছে? আর্টিকেল 72 তে। আর যদি রাজ্যপালের হয় সেটা রয়েছে আর্টিকেল 161। রাজ্যের আইনের আওতায় রাজ্যপালের ক্ষেত্রে আর্টিকেল 161। প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ কে বলেছিলেন? অপশন এ কে এম মুন্সি। বলের মাত্রা কি? বল মানে আমরা কি জানি, কোনো বস্তুর উপর চাপ প্রয়োগ করলে বস্তুর প্রয়োগ বিন্দুর সাপেক্ষে সরণ হয়, তাকে বলা হয় বল। তাহলে বল ইকুয়াল টু আমরা জানি ভর গুণন ত্বরণ। এখান থেকেই আমরা বলের মাত্রা নির্ণয় করব। এম মানে ভর, ভরের মাত্রা হলো এম। এ মানে ত্বরণ, ত্বরণ মানে আমরা জানি বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগ মানে কি? বেগ মানে সরণ বাই সময়। সরণের মাত্রা মানে দৈর্ঘ্য এক ধরনের, সময় মানে টি, আর সময়ের মাত্রা টি। তাহলে এল, তাহলে টি টু দি পাওয়ার এল, এখানে কি 1 রয়েছে, তাহলে টি টু দি পাওয়ার -2। তাহলে এর জায়গায় আমি লিখতে পারি এল টি টু দি পাওয়ার -2। তাহলে গুণ করে দাও, এম এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2। অপশন ডি, এটি হলো বলের মাত্রা। তাহলে বলের একক কি যদি জিজ্ঞেস করে, এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন, এবং সিজিএস পদ্ধতিতে এই বলের একক হলো ডাইন। 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? জাতীয় ভোটার দিবস পালন করা হয় অপশন বি 25শে জানুয়ারি। 24শে জানুয়ারি পালন করা হয় ইন্ডিয়ান গার্লস চাইল্ড ডে। ইন্ডিয়ান গার্লস চাইল্ড ডে। 26শে নভেম্বর ন্যাশনাল কনস্টিটিউশন ডে। ডে 1949 সনে 26শে নভেম্বর
আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়, গৃহীত হয়, আর কার্যকরী হয় 1950-এ 26শে জানুয়ারি। কক শব্দটি নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? কক শব্দটি যুক্ত রয়েছে বোট রেসিং এর সাথে। বোট রেসিং খেলা কেরলের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় রয়েছে। আর গোল্ফ হলো স্টিক দিয়ে দূরে মেরে খেলতে হয়। গোল্ফের সঙ্গে বিখ্যাত ট্রফি হলো ওয়ালকার কাপ, ওয়ালকার রাইডার কাপ। বোট রেসের সঙ্গে যুক্ত রয়েছে নেহেরু কাপ। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর প্যারিস, ফ্রান্সে অবস্থিত। ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন হলো ইউনেস্কোর ফুল ফর্ম। ওয়াশিংটন ডিসিতে রয়েছে IMF এর হেডকোয়ার্টার এবং ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে। নিউ ইয়র্কে রয়েছে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার। লন্ডনে রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার মানবাধিকার সংগঠন। এবং কমনওয়েলথের হেডকোয়ার্টারও এখানে রয়েছে। এগুলো মনে রাখবে। ঠাকুমার ঝুলি বইটি লিখেছেন কে? অপশন এ দক্ষিণরঞ্জন মিত্র মজুমদার। লোহড়ী উৎসব কোন রাজ্যে পালন করা হয়? লোহড়ী উৎসব পালন করা হয় অপশন এ হচ্ছে হরিয়ানা, অপশন বি রাজস্থান, অপশন পশ্চিমবঙ্গ, অপশন ডি পাঞ্জাবে। সঠিক উত্তর অপশন ডি পাঞ্জাব। বঙ্গভঙ্গ আইন রোধ হয় কোন বছর? 1911 সনে বঙ্গভঙ্গ আইন রোধ হয় এবং এটা কার্যকরী বা লাগু করা হয় 1905 সনে রোধ হয়। আর যখন লাগু করা হয়েছিল তখন ছিলেন লর্ড কার্জন, আর যখন রোধ করা হয় তখন ছিলেন গভর্নর লর্ড হার্ডিঞ্জ। জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক সংগঠন সংখ্যাগরিষ্ঠ বা যাকে বলা হয় মাইক্রোস্কোপিক ইমিউনিটি কে বলেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন বি লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের সময় কংগ্রেস স্থাপিত হয়েছিল 1885 সনে। কংগ্রেসের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বোম্বেতে। বোম্বের গোকুলদাস তেজপাল কলেজে 78 জন ডেলিগেট সেখানে উপস্থিত ছিলেন এবং সেই সময় সভাপতি ছিলেন WC ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। এবার ম্যাথ। একজন ছাত্র 12 কিলোমিটার পার আওয়ার গতিবেগে হেঁটে বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে 15 মিনিট দেরি হয়। সে পরের দিন 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগে বাড়িয়ে যাত্রা শুরু করে এবং স্কুলে 9 মিনিট আগে পৌঁছে গেলে তাহলে ছাত্রটির বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? তাহলে প্রথম দিন সে গিয়েছিল 12 কিলোমিটার পার আওয়ার বেগে, দ্বিতীয় দিন সে কি বললো তার গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি করলো, তার মানে তার নতুন গতিবেগ হবে 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে যে রিলেশন দেওয়া রয়েছে তার স্পিডের রিলেশন দেওয়া রয়েছে। আমরা জানি স্পিডের সাথে টাইমের ব্যস্ত সম্পর্ক। কখন? যখন ডিস্টেন্সটা ফিক্স থাকবে, সেম ডিস্টেন্সে গিয়েছে। তাহলে প্রথমবার সে যখন গেল 12 কিলোমিটার পার আওয়ার বেগে তখন তার 15 মিনিট দেরি হলো। আবার যখন সে 18 কিলোমিটার পার আওয়ার বেগে গেল সে 9 মিনিট আগে পৌঁছে গেল। তাহলে এখান থেকে তোমাকে বুঝতে হবে সময়ের গ্যাপটা কত। তাহলে দেখো, যখন দেখো একটা প্লাস আর একটা হলো মাইনাস, তাহলে আলটিমেটলি গ্যাপ কত? তাহলে যোগ করতে হবে। গ্রাফ দেখে বুঝে নাও, এই পাশে 15 গেল উপর দিকে, নিচে 9, তাহলে 15 9 24 আলটিমেট সময়ের গ্যাপ, তার মানে 24 মিনিট।
তাহলে মধ্যে কথা একই থাকলে তোমরা বিয়োগ করবে, বিপরীত থাকলে যোগ করে প্লাস মাইনাস বিপরীত যোগ করো। 24 মিনিট, তাহলে মিনিটকে আমি ঘন্টায় বানাবো, 60 দিয়ে ভাগ, তাহলে 24/60 ঘন্টা। এই সময় যে গ্যাপটা বেরোলো তাকে আমি ঘন্টায় বানালাম। 12 দোকানে 24, 5 বারং 60, তাহলে 2/5 ঘন্টা। এই 2/5 ঘন্টার ভ্যালু আসলে কোনটা? তাদের মধ্যে যে সময়ের গ্যাপ, এটাকে ছোট করে নেই আমরা। 3 6 18, 6 দুগুণে 12, 3 2 কত 1। এই যে সময়ের গ্যাপ 1 ঘন্টা যে কমে, এই একের ভ্যালুই হলো 2/5 ঘন্টা। আমি আগে টাইমটা বের করব, আমার যে কোনো একটা ইচ্ছা টাইম বের করি। আমি মনে করো 2 এর ভ্যালু বের করব, তাহলে 1 এর ভ্যালু যদি 2/5 হয় তাহলে 2 এর ভ্যালু হবে 4/5 ঘন্টা। তাহলে আলটিমেটলি আমাদের টাইম তো পাওয়া গেল, কিন্তু আমাকে ডিস্টেন্স বের করতে বলেছে। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, আমি জানি স্পিড গুণন টাইম। স্পিড আমাদের কত, কার সাহায্য নিয়ে বের করলাম? 2 এর সাহায্য নিয়ে। সেই ক্ষেত্রে ইনিশিয়াল স্পিড ছিল আমাদের 18 কিলোমিটার পার আওয়ার, তাহলে কি স্পিড হবে আমাদের 18, আর টাইম হলো 4/5 ঘন্টা। এবার আমাকে তাহলে স্পিডকে টাইম দিয়ে গুণ করলাম, তাহলে ডিস্টেন্স বের হয়ে গেল 4×72 ডিভাইডেড বাই 5। উপর নিচে 2 দিয়ে গুণ করলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য। 72 দোকানে 144, 5 দোকানে 10, একটা শূন্য, তাহলে 14.4 কিলোমিটার। অপশন ডি। মুনমুন একটি পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিয়ে সে 32 নম্বর পেয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর, প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর বাদ দেওয়া হয়েছে, প্রতি সঠিক উত্তরের জন্য 4 নম্বর, আবার প্রতিটি ভুল জন্য 1 নম্বর বাদ। মুনমুনের বাচ্চা 28। দুটো কন্ডিশন দেওয়া রয়েছে। প্রথমে বলা হয়েছে, আমি ধরলাম তার সঠিক উত্তরের সংখ্যা, কারেক্ট উত্তরের সংখ্যা x, আর রং উত্তরের সংখ্যা y। আর প্রথমবার সে কি করলো, প্রতিটি ঠিক উত্তরের জন্য প্রথম কন্ডিশনে বলা হচ্ছে যে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর দাও। যদি সে এক্সটা ঠিক করে সে নম্বর হবে 5x, আর যদি সে ওয়াইটা ভুল করে তাহলে 2 নম্বর করে কাটবে। তাহলে কাটা মানে বিয়োগ করা, তার মানে 2y নম্বর কাটা যাবে। তাহলে আলটিমেটলি কি 5x এ টোটাল নম্বর পেলো, 8 নম্বর কাটা গেল 2y। আলটিমেটলি সে নম্বরটা কত, এই ডিফারেন্সটা এই জন্য বিয়োগ করলাম, ইকুয়াল টু 32। এটা হলো ফার্স্ট কন্ডিশন। এখন এই কন্ডিশনটাকে একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে, এবার কন্ডিশনটা চেঞ্জ রয়েছে খালি। এখন যদি প্রতিটি সঠিক উত্তরে 4 নম্বর দেওয়া হয়, তাহলে এখন নম্বর 4, আরেকটা কন্ডিশন ক্রিয়েট করছে। আর ভুলের জন্য 1 নম্বর কাটা হয়, তার মানে 1 গুণন y। এখন কত নম্বর y, নিশ্চয়ই কম হবে, 28। এই দুটোকে সমাধান করে আমাকে x আর y এর মান নির্ণয় করতে হবে। এই 2 নংকে আমি 2 দিয়ে গুণ করি, 4 দোকানে 8x, 2y, 28 দোকানে 56। এখন তুমি দেখো, আমি 2 নং থেকে 1 নং বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করলে কি হবে, 2y কাটাকাটি যাবে, তাহলে 8x থেকে 5x বিয়োগ করলে 3x আমরা পেয়ে যাব। আর 6 থেকে 2 বিয়োগ করলে 4, 5 থেকে 3 বিয়োগ করলে 2। তাহলে x এর মান আমরা এখান থেকে বের করব, 3 8 24। তাহলে x ইকুয়াল টু, x এর মান আমাদের 8 বেরিয়ে গেল, কিন্তু y এর মানও তো আমাকে বের করতে হবে। যে কোনো একটা ইকুয়েশনের সুবিধা মতো বসাও। ছোট কোনটা, এই যে প্রথমটা 5x - 3y। তাহলে এইখানে আমি মানটা বসিয়ে দেই, x এর মান 5 8 40, এই 32টা এই পাশে নিয়ে আসো, ইকুয়াল টু 2y। 40 থেকে 32 গেলে 8, 2y ইকুয়াল টু 8, y ইকুয়াল টু কত, 4। তাহলে y এর মান আমরা বের করলাম 4। তাহলে টোটাল কত, তাহলে কোশ্চেন ছিল কারেক্ট আর ভুল মিলিয়ে আমার টোটাল কোশ্চেন 8 4 12। অপশন এ। একটি বৃত্তস্থ চতুর্ভুজ বলছে, বৃত্তস্থ চতুর্ভুজ মানে এই টাইপের হবে, আর মাঝখানে সেন্টার থাকবে, এটা লাগা থাকবে। এর 3টি কোণের অনুপাত 1:4:5। এটা মনে করো 1, এটা 4, এটা 5। আমাকে বের করতে বলেছে চতুর্থ কোণটির মান কত, মানে এই ডি কোণের মান কত। এই হলো, তাহলে দেখো একটা প্রপার্টি, কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, মানে 180 ডিগ্রি হয়। তাহলে বিপরীত কোণ বলতে কি, বৃত্ত চতুর্ভুজ হতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, বৃত্ত চতুর্ভুজ মানে বৃত্তের ভেতরে চতুর্ভুজ থাকবে, 4টা কোণ টাচ করে যাবে। তার মানে কোণ এ প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন, এই কন্ডিশনের জন্য। আবার কোণ বি প্লাস কোণ ডি ইজ ইকুয়াল টু 180। এ আর সি এর অনুপাত কত, 1:, এটা যদি আমি x হিসেবে ভাবি তাহলে a হবে 1, মানে a হবে x,
বি হবে 4x, সি হবে 5x, এ আর সি, তাহলে এক্স আর 5x যোগ করবো তাহলে হবে 6x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এক্স ইকুয়াল টু 30 ডিগ্রি। এক্স এর মান আমাদের জানা হয়ে গেল। আমাদের বি এর মান বের করতে হবে, কারণ ডি এর মানের সঙ্গে বি এর মানের রিলেশন জানি 180, তার মানে বি এর মানটা আগে বের করে নাও। তাহলে এক্স এর মান যদি 30 হয়, বি এর মান 4 কে 30 দিয়ে গুণ করলে 120, তাহলে বি এর মান আমরা পেলাম 120 ডিগ্রি। নিশ্চয়ই ডি এর মান কত হবে? 60 ডিগ্রি, কারণ বি আর ডি যোগ করে হয় 180 ডিগ্রি। এই যে বি আর ডি যোগ করে 180 ডিগ্রি, তাহলে বি এর মান যদি 180 হয় তাহলে ডি এর মান 60 ডিগ্রি হতে হবে। কারণ কি, দুটো কোণ যোগ করলে কোণাকুণি এক সময় 180 ডিগ্রি হয় বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে। তাহলে কোণ ডি ইকুয়াল টু 60 ডিগ্রি, অপশন সি কারেক্ট অ্যান্সার। এই প্রগতির কততম পদ? এত হবে। তার মানে সিরিজটা দেওয়া রয়েছে এরকম ভাবে 5, 15, 45, 135 ডট 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 কত, এগুলো শেষ পদটা দেওয়া রয়েছে 3, 6, 4, 5। প্রগতির কততম পদ, এই যে পদটা আছে এটা কত নম্বর পদে আছে, নাম্বারটা আমাকে বের করতে। এটা যেমন 1, 2, 3, 4 এরকম ভাবে এটা কত নম্বরে আছে, এই হলো অঙ্ক। তাহলে এইটা হলো সিরিজের অঙ্ক থেকে তোমাকে দেখতে হবে সমান্তর প্রগতিতে রয়েছে না গুণোত্তর প্রগতিতে রয়েছে। সমান্তর প্রগতি হলে গ্যাপটা খালি দেখবে, বিয়োগ করবে। 15 থেকে 5 বিয়োগ করলো 10, 45 থেকে 15 বিয়োগ করলো 30, মিলছে না গ্যাপ, তার মানে এটা কি সমান্তর প্রগতিতে নেই। এবার গুণোত্তরটা চেক করে কি ভাগ করে চেক করতে হবে। 15 কে 5 দিয়ে ভাগ করো, পরটাকে আগেরটা দিয়ে ভাগ, 15 কে 5 দিয়ে ভাগ করলে 3, 45 কে 15 দিয়ে ভাগ করলে 3, হ্যাঁ প্রত্যেক ক্ষেত্রে ভাগ করলে 3 আসছে, তখনই বুঝতে হবে এটা গুণোত্তর প্রগতিতে রয়েছে। গুণোত্তর প্রগতির ক্ষেত্রে নিয়ম আলাদা। গুণোত্তর প্রগতির ক্ষেত্রে টিএন তম পদ বের করার ফর্মুলা, মানে শেষ পদ বের করার ফর্মুলা হলো টিএন ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস এন 1। টিএন মানে শেষ পদটা, যার মান দেওয়া রয়েছে 3, 6, 4, 5। এ মানে আমাদের প্রথম পদ, সেটা হলো 5। আর মানে কি, এই যে এটা 15 কে তুমি 5 দিয়ে ভাগ করলে পেলাম কত 3, 45 কে 15 দিয়ে ভাগ করলে 3, 45 135 কে 45 দিয়ে ভাগ করো কত 3। তাহলে এই যে গ্যাপ, এই ভাগফলটা করলাম সেটাই হলো কি আমাদের আর এর মান। তাহলে আর এর জায়গায় 3, এর মান আমাকে বের করতে কতগুলি টার্ম রয়েছে। এই কাটাকাটি গেলে করে নাও, 5 7 35, 1 14, 5 দোকানে 10, 4 5 9 45, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 1। 729 কে আমরা কি লিখতে পারি, 9 এর কিউব হলো 729, 9 এর কিউব ইকুয়াল টু 729। 9 কে আমি লিখতে পারি 3 এর স্কয়ার, 3 দোকানে 6, 3 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 729। আশা করি 9 মানে 3 এর স্কয়ার, 2 হলো 3 দোকানে 6, তাহলে 3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে 3 3 বেস আউট হয়ে গেল, তাহলে আমি বলবো এখন n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 6, n ইকুয়াল টু 7। এটাই আমাকে বের করতে বলছে n এর মান কত। সিম্পলিফিকেশন করে ফেলো, 3 3 6, 5 1 3, 6 মানে দশমিকের পরে 3টা ঘর রয়েছে, এটাই আমি বললাম 4 4 0। তার মানে দশমিকের পরে কটা, 1 2 3টা ঘর, এর উপরে 3টা ঘর, নিচে তার মানে একটা 1 6টা শূন্য বসবে। আমি ভেঙে ভেঙে করছি। নিচে তারপরে কি রয়েছে 5 1 3, নিচের গুলো দশমিক গুলো উঠে যাবে, নিচেরটা দেখবে উপরে, উপরেরটা নিচে, এই তো লজিক। নিচেরটা উপরে যাবে, তাই দশমিকের জন্য একটা 1 আর 6টা শূন্য, তার মানে একটা 1 6টা শূন্য। পরেরটাও একই রকম, 6টা রয়েছে দশমিকের পরে ঘর, তাহলে একটা 1 6টা নিচেরটা উপরে যাবে। এই কাটো কাটো, এই শূন্য কাটো, 11 কে 4, 4 এর বর্গমূল করলে কত হবে 2। এখানে 6টা রয়েছে শূন্য, তার মানে 3টা আসবে যেহেতু বর্গমূলের ভিতরে রয়েছে, তাহলে কারেক্ট অ্যান্সার আমি বলবো 2000। এক ব্যক্তি দুটি ছাগল এত টাকায় ক্রয় করলো। তিনি একটি ছাগলকে 20% ক্ষতিতে, অপরটিকে এত % লাভে যদি দুটি ছাগলের বিক্রয় মূল্য সমান হয়, তবে ক্ষতিতে বিক্রয় করা ছাগলের ক্রয় মূল্য কত? তাহলে ধরলাম প্রথম ছাগলের ক্রয় মূল্য x, প্রথম ফার্স্ট, দ্বিতীয়টার ক্রয় মূল্য হলো y। তাহলে প্রথমটার 20% লস, তাহলে এটা লসের ক্ষেত্রে,
আর এটা প্রফিটের ক্ষেত্রে। তাহলে প্রথমটাকে 20% লসে বিক্রি করা হলো, তাহলে কস্ট প্রাইস ধরলাম এত। তাহলে এক যদি কস্ট প্রাইস হয় 20% ক্ষতি, তাহলে এখান থেকে সেলিং প্রাইসটা বের করবো আমরা 80/100, আর দুটো সেলিং প্রাইস সমান তাই সমান করে দিলাম। পরেরটারও সেলিং প্রাইস ওয়াই, পরেরটা 44% লাভ, তার মানে 144/100। তাই দুটোর আমি সেলিং প্রাইস সমান করলাম, কেন সেলিং প্রাইস সমান বলা রয়েছে, এই শূন্য কাটো, তাহলে অনুপাত আকারে নিয়ে আসবো 144/80। 8 8, 4 6, 8 64, 8 10 80, 2 দিয়ে 9 5, তাহলে 9:5 হলো। তাহলে x/y এর ভ্যালু তাহলে আমি বলবো এখানে 9/5। তাহলে আমাদের টোটাল দাম কত ছিল, 1008 টাকা। তার মানে এই দুটোর যোগফল 1008, তাই 9 5 14, 14 ভ্যালু আমি বলবো 1008 টাকা। তাহলে একের ভ্যালু কত হবে, 14 দিয়ে ভাগ করতে হবে, 7 14 98, 2 14 দোকানে 28 72। আমাকে এখান থেকে বের করতে বলেছে ক্ষতিতে কত, ক্ষতি মানে কি, আমি বললাম এক্স এরটা ক্ষতি, তার মানে 9 এর ভ্যালু আমাকে বের করতে হবে। 9 দোকানে 18, 7 9 63, 1 64, তাহলে 648 হবে আমাদের সঠিক উত্তর। সিম্পলিফিকেশন সবার পরিচিত অঙ্ক। তাহলে এই টাইপের যখন অঙ্ক দেবে এরকম মিশ্রতে থাকবে, তখন আমি 99 এক সমস্ত 1/7, এটাকে আমি এইভাবে লিখে নেব। পরেরটা রয়েছে 99 সমস্ত 2/7, এটাকে আমরা এইভাবে লিখতে পাবো। কারণ কি দেখো, 1 সমস্ত 1/2 মানে আমি লিখতে পারি 1 + 1/2। একে ক্যালকুলেশন করলেও যা পাবো, একে ক্যালকুলেশন করলেও সেমই পাবো। তাহলে এটাকে এইভাবে তোমাকে স্প্লিট করে নিতে হবে। স্প্লিটটা বারবার করে লিখলে সময় নষ্ট হবে, তার মানে প্রত্যেকটার মধ্যে মনে করো প্লাস আছে এরকম, তাই তো। এখানে প্লাস এর কোন ডট ডট চলছে, কতগুলো টার্ম রয়েছে কিভাবে বুঝবো, দেখো 6টা 9 রয়েছে, কারণ কি শেষেরটা 6, এর সিরিয়ালি চলছে 1 2 3 4 5টা লেখা হয়নি, তো 6টা 9 রয়েছে, এর থেকে বোঝা গেল। আমি লিখবো ডাইরেক্ট এর থেকে 99 × 6 প্লাস এরকম 7 কতগুলো রয়েছে, এখন 7 দেখো কতগুলি পর্যন্ত, 6টা ঘর পর্যন্ত, তার মানে 1/7 2/7 3/7 4/7 5/7 আর নিচে 6/7। তোমরা এটা মুখে মুখে করে দিতে পারো। 99 কে 6 দিয়ে গুণ করলে 6 9 54, 6 9 54 আর 5 59 প্লাস এটা সবগুলো লসাগু করো 7, সবগুলো নিচে দেখো সেম, তোমরা যোগ করে দেবো 6 5 11, 6 5 11 4 15, 18 2 20 কে 21, উপরে হবে 21, কাটাকাটি করলে 3, 593 সঙ্গে 3 যোগ করলে আমরা পাবো 597। বলছে কোনটি বৃহত্তম, তাহলে 0.9, এখানে আর কিছু করার নেই। 0.9 স্কোয়ার, তাহলে 0 9 কত 81, 0.9 এর রুট করতে হবে 0.30, আর 9 পৌনঃপুনিক রয়েছে শুদ্ধ, তাহলে 9 দশমিক উপর ডাইরেক্ট পৌনঃপুনিক, তাহলে 9 এর নিচে কি একটাই 9 হবে, কাটাকাটি করলে 1। দেখে বলো এবার কোনটা সবচেয়ে বড়, সবচেয়ে বড় তো একই হবে, তার মানে আমাদের সঠিক উত্তর হবে 0.9 এর মাথায় পৌনঃপুনিক, মানে অপশন সি। ক্রিকেট খেলায় এক বোলারের গড় 12.4 রান দিয়ে একটি উইকেট নেয়, শেষ ম্যাচে 26 রান দিয়ে 5 উইকেট নিলে উইকেট পিছু গড় তার এত হ্রাস পায়, তাহলে বোলারটির মোট উইকেট সংখ্যা কত ছিল। আমি ধরলাম তার উইকেট সংখ্যা ছিল এক্স, তাহলে 12.4 রান দিয়ে গড়ে 1 উইকেট নেয়, সে যদি এক্সট্রা উইকেট নেয় তাহলে রান খরচ কত হবে, তাহলে এক্স কে 12.4, যেহেতু একটা উইকেট দিয়ে 12.4 রান, তাহলে এক্সট্রা উইকেট নিলে কত রান দিবে, এক্স গুণন 12.4, এত রান দিল। তারপরে সে শেষ ম্যাচটার সময় সে কি করলো, আরো 26 রান দিল, কিন্তু দিয়ে সে 5টা উইকেট হাসিল করলো। তাহলে আগে ছিল এক্সট্রা উইকেট, তাহলে আরো এখন 5টা উইকেট, কিন্তু তার এভারেজটা বল রান খাওয়ার এভারেজ 0.4 কমে আসলো, তাহলে 12.4 ছিল পূর্বে, এখন তার থেকে 0.4 কমে যাবে, তার মানে আলটিমেটলি 12 হবে, বিয়োগ করে দিলাম 12.4 থেকে 0.4, তাহলে 12। এখান থেকে এক্স এর মান বের করতে হবে আমাদের, তাহলে 12x 12.4x, এটা এর সাথে গুণ করে এই পিছে টানে নিলাম 0.4x, টেনে নিলে পরে 0.4x, 5 12 60 -26, তাহলে 0.4x ইজ ইকুয়াল টু 10 থেকে 6 বিয়োগ করলে 4, 6 থেকে 3 বিয়োগ করলে 3, x ইকুয়াল টু
34/0.4, নিচের 10টা উপরে যাবে, 2 দিয়ে 5, 2 দোকানে 4, 2 দিয়ে 17, 5 17 85। অপশন বি। একজন সবজি দোকানদার 10টি ফুলকপির বিক্রয় মূল্য করে দেখলেন তার ক্ষতির পরিমাণ 2টি ফুলকপির বিক্রয় মূল্যের সমান হয়, তবে তার ক্ষতির পরিমাণ কত? তাহলে ক্ষতি, তার মানে ক্ষতি হলে সিপিটা বেশি, তাহলে আমি বলতে পারি 10টার সিপি মাইনাস 10টার এসপি ইজ ইকুয়াল টু ক্ষতির পরিমাণটা কত? 2টো ফুলকপির বিক্রয় মূল্যের সমান। এই তো লজিক, এই কন্ডিশনটাকে আমি সাজিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমি বলবো 10টার সিপি ইজ ইকুয়াল টু, এটা চলে যাবে, তাহলে 12টার এসপি। এখানে তুমি কাটাকাটি করে নাও, 5 6, লস কতটা হলো? তার মানে এই গ্যাপটা 1। এই ক্ষেত্রে আমাদের লসের হার নির্ণয় করে, যেটা এসপি রয়েছে তাকে নিচে দেব ইন্টু 100। কাটাকাটি করলে 50/3, তাহলে লস হবে 16 সমস্ত 2/3%। অপশন এ। পরেরটা বীজগণিতের অঙ্ক, বীজগণিতিক অঙ্ক দেওয়া রয়েছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু √2। আমাকে ফাইন্ড আউট করতে বলেছে x² প্লাস 1/x² এর মান, কারণ a² প্লাস b² এর ফর্মুলা। দেখো এখানে মানটা কি ছিল সেটা তোমাকে লক্ষ্য করবে, মানটা প্লাস, তার মানে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা এটা কাটা, মান বসাও, √2 স্কোয়ার মাইনাস 2, √2 স্কোয়ার করলে 2, 2 এর থেকে 2 গেলে 0। অপশন বি। পরেরটা সিম্পলিফিকেশন, x এর মান নির্ণয় করতে বলেছে। দেখো এখানে √2 হাফ, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার হাফ, এটা রয়েছে 2, এখানে 3, একে আমি কিভাবে লিখতে পাবো? 2 টু দি পাওয়ার 3/2। কারণ কি বুঝতে হবে, এই যে এটা রুটের ভিতরে 3 থাকা মানে ঘনমূল আকারে রয়েছে, এখানে কিছু নেই, কিন্তু এখানে 2 আসলে উজ্জ রয়েছে। যদি এরকম থাকে তোমার, ঠিক আছে, তার মানে 2 টু দি পাওয়ার, তাহলে এখানে আমাদের লিখতে হবে, এখানে রুটের জন্য হাফ পাবো, তার উপরে 5, এইভাবে এগুলো হয়। তার মানে রয়েছে 2 টু দি পাওয়ার, যেটা থাকবে রুটের ভেতরে তাকে তুমি কি করবে? আসলে এইভাবে লিখবে। ব্যাপারটা একটু বুঝে দিচ্ছি ডিটেলসে। মনে করো তোমার আছে, এখানে তোমার ঘনমূল নির্ণয় করতে বললো 8, এখানে হলো 3, তাহলে 8কে আমি কি লিখবো? 2 টু দি পাওয়ার কিউব, এখানে কত? 3, তবে 2 টু দি পাওয়ার 3, এই যে 3 রয়েছে 3টাকে আমি লিখতে পারি এইভাবে 8। এই জন্যই কাটাকাটি করে এখানে তৈরি হয় 2। এখানে তোমাকে 2 টু দি পাওয়ার হাফ, এইভাবে আসলে তোমাকে বলবো বর্গমূল করো, 4 বর্গমূল। 4 বর্গমূল করলে আমরা কিভাবে করি? 2 তো লিখে দিই ডাইরেক্ট, কিন্তু আসলে এখানে 2 রয়েছে, 4, 2 মানে আমি লিখতে পাবো এখানে মাথার মধ্যে হাফ, তাহলে 2 স্কোয়ার গুণন কত? হাফ। এই যে 2 2 গেল, তাহলে অ্যান্সার আসবে 2। এইভাবে, তাহলে 2 এখানে কিছু নাই মানে হাফ রয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে 2 টু বেস আউট হয়ে গেল, তাহলে আমি বলবো এখন x প্লাস 1/2 ইকুয়াল টু 2x মাইনাস 1/3। কোনাকুনি গুণ 3x প্লাস 3 ইজ ইকুয়াল টু 4x মাইনাস 2। তাহলে এক পাশে চলে যাবে x ইকুয়াল টু 5, তাহলে x এর মানই তো আমাকে ফাইন্ড আউট করতে বলেছে, অপশন সি। 2017 2027 2027 এই দুটি সংখ্যা কি আসবে? দেখো 2017 এবং 2027 এই দুটি সংখ্যা হলো একটি মৌলিক সংখ্যা। কারণ কি, একে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে একে উৎপাদকে বিশ্লেষণ করলে 1 পাবো, আর একটা 2017 পাবো। একেও বিশ্লেষণ করলে 1 পাবো এবং আর পাবো 2027। তাহলে দুটো সংখ্যা, তার মানে বোঝা গেল যাদের উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা দুটো উৎপাদক পাই, একটা হবে 1 এবং সেই সংখ্যাটাই, তখন সেই দুটো সংখ্যাকে আমরা বলি মৌলিক সংখ্যা। তার মানে এই দুটো সংখ্যা অবশ্যই মৌলিক সংখ্যা। এবং দেখতে হবে পরস্পর মৌলিক কিনা। পরস্পর মৌলিক যখনই হবে তখন এদের গসাগুটা যদি 1 হয়, দেখো তো অবশ্যই গসাগু 1 হবে, ওটাই তো মিলছে না, তাহলে একই মিলছে,
তার মানে এই ক্ষেত্রে আমি সঠিক উত্তরও দেবো কোনটি, সংখ্যা দুটি মৌলিক এবং তারা পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক হওয়ার থেকে দুটোর গসাগুটা 1। পরেরটা একটা বীজগণিতের অঙ্ক দেওয়া রয়েছে, a প্লাস 1/a তার হোল স্কয়ার ইকুয়াল টু 3। আমি একে রুট আকারে লিখে দাও, √3। এখন প্রশ্ন যদি আমরা রুট করি, স্কোয়ার থেকে রুট আনছি, তা নিশ্চয়ই প্লাস মাইনাস হতে পারে, যেহেতু পরিচয় দেওয়া নেই প্লাস মাইনাস নিয়ে নিলাম। আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলেছে a কিউব প্লাস 1/a কিউবের মান। তাহলে এর ফর্মুলা হলো আমরা জানি a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আর এখান থেকে তোমরা মনে রাখো যে a প্লাস 1/a এর মান, এটাকে যদি মনে মনে a ভাবো, তাহলে এখান থেকে a কিউব প্লাস 1/a কিউবের মান হবে a কিউব মাইনাস 3a, এই ফর্মুলা আকারে। কেন হয় দেখো, এটা কাটাকাটি যায়। ওই কোন টাইপের অঙ্কের ক্ষেত্রে এরকম হতো, যখন এরকম a প্লাস 1/a অনন্য আকারে থাকবে সেই ক্ষেত্রে। তাহলে দেখো a প্লাস 1/a এর মান আমরা জানি প্লাস √3 হতে পারে, মাইনাস √3 হতে পারে। আমি মনে করো a প্লাস 1/a এর মান প্লাস √3 নিলাম, a প্লাস 1/a এর মান, তার এর জায়গায় প্লাস √3 বসাবো আমরা। তাহলে প্লাস √3 তার কিউব মাইনাস 3 গুণন প্লাস √3। তাই √3 কিউব করলে আমরা পাবো কত, 3√3 মাইনাস 3√3। তাহলে আলটিমেটলি আনসার 0 হলো। এখন অনেকের মনে বসতো, না আমি এখন এর মানটা প্লাস √3 না নিয়ে তো মাইনাস √3ও নিতে পারি, সেক্ষেত্রে তো আল্লাহ আসতে পারে। বসিয়ে দেখো, মাইনাস √3 তার কিউব মাইনাস 3 গুণন মাইনাস √3, তাহলে মাইনাস 3√3 মাইনাসে মাইনাসে প্লাস 3√3, তাহলে এই ক্ষেত্রেও 0 আসলো। তাহলে সঠিক উত্তর আমাদের 0, অপশন এ। তিনটি ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি 90 ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখো এখান থেকে একটা লজিক শিখে নাও। মনে করো তুমি, আমি পরপর জোড় সংখ্যা লিখলাম 2, 4, 6, এদের এভারেজটা কত হবে? সব সময় বলবে মিডিল নম্বরটা এভারেজ। দেখো 6, 4, 10, 2 কত, 6, 4, 10, 2 12, 12কে তিনটি সংখ্যা 3 দিয়ে ভাগ করো, তাহলে 4টা হবে এভারেজ। তাহলে কখন এরকম হয়, যখন এরকম সেম গ্যাপে থাকে সংখ্যা, তখন তাদের এভারেজটা সবসময় মিডিল নাম্বারটা হয়। এই লজিকটা দিয়েই আমরা করব। তাহলে এদের সমষ্টি রয়েছে 9, তাহলে এভারেজের কনসেপ্ট দিয়ে অঙ্ক হবে। তাহলে এর এভারেজটা হবে 3 দিয়ে ভাগ, তার মানে 30। এই 30 আসলে কোন সংখ্যাটা হবে, মিডিল নম্বরটা। আমি মনে করো ধরলাম 2, 4, 6 তিনটা পরপর জোড় সংখ্যা, তাহলে এদের মিডিল নম্বরটা নিশ্চয়ই এভারেজটা হবে মিডিল নম্বর, এটা হলো মিডিল নম্বর 30। তাহলে মিডিল নম্বর পাওয়া গেলে তার আগেরটা কত হবে, প্রত্যেকটা জোড় সংখ্যার যদি সিরিয়ালি থাকে তাহলে গ্যাপ 2 এর থাকে, তার মানে আগেরটা হবে তার থেকে 2 কম। 30 থেকে 2 বিয়োগ করলে 28, তারপরটা 2 বেশি, 30 থেকে 2 যোগ করে দাও 32। এমন করেই আমরা ইজিলি এই টাইপের অঙ্কগুলো করে নিতে পারবো। তাহলে এখান থেকে বলছে ক্ষুদ্রতমটা কত, ক্ষুদ্রতম মানে 28। এখান থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারবে, করতে পারে। যেমন কি বৃহত্তমটা কত, সেটা হলে 32, ক্ষুদ্রতমটা 28, বলতে পারে সে বৃহত্তম আর ক্ষুদ্রতমের গুণফল কত, তাহলে আমাদের ট্রেনে বলছে ক্ষুদ্রতমটি কত, 28, অপশন সি। এ ও বি এর মূলধনের অনুপাত 11:12, লাভ্যাংশের অনুপাত 2:3, এর 8 মাসের জন্য মূলধনের ব্যবসায় নিয়োজিত হলে বি কত সময়ের জন্য মূলধন ব্যবসায় নিয়োজিত ছিল? তাহলে ফর্মুলা হলো আমরা জানি অ্যামাউন্ট মূলধন গুণন টাইম ইজ ইকুয়াল টু প্রফিট। তাহলে আমাদের এখানে আমাদের কিসের অনুপাত বের করতে বলছে, কিসের অনুপাত দেওয়া রয়েছে, লাভ্যাংশের অনুপাত দেওয়া রয়েছে, মূলধনের অনুপাত দেওয়া রয়েছে, আর একজনের টাকা, এর টাকা কত সময়ের জন্য নিয়োজিত সেটা দেওয়া রয়েছে, বির টাকা কত সময়ের জন্য নিয়োজিত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমি এ বাই বি আকারে লিখে নিলাম, এর মূলধন 11, বির মূলধন 12, মূলধন আমাদের হয়ে গেল। টাইম আমাদের দরকার, এর টাইম বলছে 8 মাস, তাহলে গুণ করতে হবে। বির টাইম তো আমাদের দেওয়া নেই, তাই আমি এক্স ধরে নিলাম। এখন আমি মূলধনকে সময় দিয়ে গুণ করলাম, পাবো কি, প্রফিটের রেশিও। প্রফিটের রেশিও দেওয়া রয়েছে প্রথমটার ক্ষেত্রে 2, পরেরটার ক্ষেত্রে 3। এই আমাদের লজিক পূর্ণ হয়ে গেল ফর্মুলা। এখান থেকে এক্স এর মান বের করে দাও, 3, 4, 12, 4 দোকানে 3, 4, 12, 4 দোকানে 8, 2, 2 কাটাকাটি যাবে, তাহলে এক্স এর মান হবে 11, অপশন সি। একটি চাকার ব্যাস 84 সেন্টিমিটার, চাকতিটি 15 বার ঘুরলে কত মিটার পথ অতিক্রম করবে? তাহলে আমাদের ব্যাস দিয়ে তো কোনো কাজ নেই, আমাদের ব্যাসার্ধ দিয়ে কাজ। তাহলে ব্যাস যদি 84 হয় তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক, 42।
তাহলে চাকা ঘোরা মানে কি, চাকাটা একবার ঘুরলে নিশ্চয়ই তার পরিধিটাকে অতিক্রম করবে। চাকার পরিধির ফর্মুলা হলো 2πr, 2/22/7 ইন্টু আর, আর এর মান 42। কিন্তু কোন এককে কাজ হচ্ছে, সেন্টিমিটার এককে, এটাও মাথায় রাখতে হবে। এটা আমি চাকার পরিধি বের করলাম, কিন্তু চাকাটা কয়বার ঘুরবে বলেছে, 15 বার। তার মানে একে একবার ঘুরলে এই দূরত্ব অতিক্রম করে, তাহলে 15 বারে কত, তাহলে 15 দিয়ে গুণ, এই অঙ্ক। 7 দিয়ে কাটাকাটি করো, 6 × 7 = 42, কাটাকাটি হয়ে গেল, 42 ছিল এত, আর 15 বার ঘুরলো, আচ্ছা গেল। তারপর 6×15 = 90, 22 × 2 = 44 সেন্টিমিটার এককে কিন্তু এখনো রয়েছে। 9 দিয়ে 44কে গুণ করলে হয় 4 নং 36 6, 4 নং 36 39, 3960 সেন্টিমিটার। কিন্তু আমাকে অ্যান্সার কিন্তু মিটারে বলেছে, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে আনতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করব। এখন আর সেন্টিমিটার নেই, এখন মিটার। এই 0 39.6, অপশন এ। তাহলে আজকে ক্লাসে এই 36 খানা কোশ্চেন ছিল ম্যাথ এবং জিকে মিলিয়ে, সেগুলো সলভ হলো। যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, তাহলে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হবে। আজকে ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।